এখানে দেখতে পাচ্ছ আমি একটি পূর্ণ সংখ্যা রেখা নিয়েছি এবং পূর্ণ সংখ্যা রেখাটির এই শূন্য দেখতে পাচ্ছ এখানে, এবং শূন্য থেকে ডান দিকে যত সংখ্যাগুলি রয়েছে এক থেকে শুরু করে, অর্থাৎ এই দিকে ডান দিকে যত সংখ্যা তুমি পাবে এই সংখ্যাগুলিকে যদি একসাথে দেখা হয় তাহলে তারা হয়ে ওঠে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। তো ন্যাচারাল শব্দটি এন দিয়ে শুরু হচ্ছে, সেই কারণে এই সংখ্যাগুলিকে এন দ্বারা প্রকাশ করা হয়। এবং জিরো যেহেতু স্বাভাবিক সংখ্যা নয়, তুমি যদি জিরোকে এবং সমস্ত স্বাভাবিক সংখ্যাকে একসাথে দেখো তাহলে সেটি হয়ে ওঠে, সেই সমস্ত সংখ্যাগুলি হয়ে ওঠে এক একটি হোল নাম্বার, মানে সমগ্র সংখ্যা। সেটিকে ডব্লু দ্বারা প্রকাশ করা হয়, হোল, WHOLE। তো এই শব্দটি ডব্লু দিয়ে শুরু হচ্ছে, তাই ডব্লু এখানে লিখছি। এবং ইতিমধ্যে আগের ভিডিওতে আমরা সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, এবং এই দিকে তুমি আরও ঋণাত্মক পূর্ণ সংখ্যা পাবে। এবং এই সংখ্যাগুলির একসাথে যদি কালেকশান নাও, সেই কালেকশানটি হয়ে ওঠে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেটিকে জেড দ্বারা প্রকাশ করা হয়। এখন এই ঋণাত্মক পূর্ণ সংখ্যাটির মধ্যে সবথেকে, মানে এই জেডের মধ্যে সবথেকে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা তুমি কিন্তু খুঁজে পাবে না, কারণ এটি কিন্তু চলতেই থাকছে এইদিকে। অপরদিকে এই জেডের মধ্যে তুমি কিন্তু সবথেকে বৃহৎ ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু খুঁজে পাবে, এবং সেটি হচ্ছে -1। অপরদিকে এখানে স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে আসি। স্বাভাবিক সংখ্যা এখন না বলে তুমি এটিকে বলতে পারো, এই যে এক থেকে শুরু করে তুমি এটিকে এখন বলতে পারো ধনাত্মক পূর্ণ সংখ্যা, কারণ এইটিকে আমরা বলেছি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এবং শূন্যের যেহেতু এটি বাঁ দিকে রয়েছে, এবং এখন ডান দিকের পুরো ব্যাপারটি আমি এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা বলছি। তো ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তুমি এই যে ঘটনাটি দেখলে, অর্থাৎ জেডের ক্ষেত্রে সর্বনিম্ন মান তুমি পাবে না, কিন্তু সর্বোচ্চ মান পাবে। এখানে এসে কিন্তু ব্যাপারটি উল্টো হয়ে যায়। এখানে তুমি কিন্তু এই এনের মধ্যে সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি কিন্তু পাবে, এবং সেটি হচ্ছে 1। আর সব থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা তুমি কিন্তু খুঁজে পাবে না, কারণ এটি চলতেই থাকছে। এবং আরও একটি ব্যাপার আগে থেকে পরিষ্কার করে দিই, সেটি হচ্ছে যে তুমি এই পূর্ণ সংখ্যা রেখার উপরে যে কোনো জায়গায় তুমি থাকো না কেন, তুমি যদি সবসময় ডান দিকে চলতে শুরু করো, তাহলে কিন্তু তুমি যে সংখ্যাগুলি এক এক করে পাবে, সেই সংখ্যাগুলি কিন্তু ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। সেটি তুমি এখান থেকেই শুরু করো না কেন, বা এখান থেকেই শুরু করো না কেন, বা এখান থেকেই শুরু করো না কেন, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই ঘটনা ঘটবে। যত তুমি ডান দিকে এগোতে থাকবে, সংখ্যার মান কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। আবার যদি বাঁ দিকে যাও, উল্টো ঘটনাটি ঘটবে, অর্থাৎ সংখ্যার মান কিন্তু ক্রমাগত কমতে থাকবে। তো এটি মাথায় রেখো। এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং জিরো, এই সবগুলিকে যদি তুমি একটি জায়গায় রাখো, তাহলে সেই কালেকশানটিকে বলা হয় পূর্ণ সংখ্যা, এবং সেটিকে আই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তোমার কাছে এখন জেড রয়েছে প্লাস কালেকশান নিচ্ছ একসাথে, তো এই কারণে আমি এইভাবে লিখলাম। তারপর তোমার জিরো রয়েছে, এবং তারপর তোমার কাছে সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। এবং এই তিনটিকে একসাথে তুমি যদি দেখতে চাও, তাহলে সেই সমস্ত সংখ্যাগুলির যে কালেকশান হয়, এবং সেই সংখ্যাগুলিকে এখন আমরা কিন্তু বলবো ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা দ্বারা আমি প্রকাশ করছি। অন্যভাবে তুমি বলতে পারো, তুমি শুধুমাত্র এখান থেকে জেড নাও, এবং সেইগুলিকে যদি এই ডব্লুর সাথে মিশিয়ে দাও, মানে এই যে ডব্লু মানে এখন জিরো এবং সমস্ত স্বাভাবিক সংখ্যা এর মধ্যে রয়েছে, এই ডব্লুর সাথে যদি মিশিয়ে দাও, তাহলেও কিন্তু তুমি আই পাচ্ছ। একটি সুন্দর ডায়াগ্রাম বা চিত্রের সাহায্য কিন্তু ব্যাপারটি ব্যাখ্যা করা যায়। ধরো আমি প্রথমে ছোট একটি বৃত্ত নিলাম, এবং এই বৃত্তের যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল জুড়ে
ধরো সমস্ত স্বাভাবিক সংখ্যা ছড়িয়ে রয়েছে। এখন আমি আরও একটি বৃত্ত নিলাম এবং বৃত্তটিকে আমি এইভাবে রাখলাম, এবং রাখার ফলে দেখো ছোট বৃত্তটি এবং বড় বৃত্তটির মাঝে একটি সুন্দর জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাটির কথা বলছি। এবং এই পুরো জায়গাটি দখল করে আছে একা, কিন্তু শূন্য রয়েছে, কিন্তু শূন্য একা দখল করে রয়েছে, অর্থাৎ শূন্য এখানে রয়েছে। এখন এই শূন্য এবং এনকে একসাথে যদি দেখো তাহলে সেই সংখ্যাগুলি হয়ে ওঠে, আগেই বলেছি, হোল নাম্বার, মানে সমগ্র সংখ্যা। তাহলে এই পুরো জায়গাটি এখন হয়ে ওঠে সমগ্র সংখ্যা। একইভাবে ইতিমধ্যে আমরা যেহেতু ঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, তাহলে ঋণাত্মক পূর্ণ সংখ্যাকেও এখানে দেখা যাক কোথায় তার অবস্থান। এবং আমি আরও একটি বৃত্ত নিলাম যার আকার আরও বড়, এবং এই বৃত্তটিকে আমি এইভাবে এখানে রাখলাম, এবং রাখার ফলে দেখো আমাদের কাছে আরও একটি সুন্দর জায়গা তৈরি হয়েছে, অর্থাৎ এই জায়গাটির কথা বলছি, এই জায়গাটি। তো এই জায়গাটিতে আমি যদি এখন এই জেডকে রাখি, অর্থাৎ সমস্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে যদি এই জায়গাতে রাখি, তাহলে এই জেডকে, জিরোকে এবং এনকে যদি একসাথে দেখা হয়, সেটি আগেও বলেছি যে সেটি হয়ে ওঠে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে এই পুরো জায়গাটি এখন হয়ে ওঠে ইন্টিজার, অর্থাৎ পুরো সংখ্যাগুলিকে যদি একসাথে দেখো তাহলে সেগুলি ইন্টিজার বা পূর্ণ সংখ্যার আওতায় চলে আসে। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই শূন্য থেকে ডান দিকের সংখ্যাগুলি, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলির সাথে ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলি, অর্থাৎ শূন্যের বাঁ দিকে যে সংখ্যাগুলি রয়েছে, তুলনা করব। অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে তুলনা করব একটি যোগ, বিয়োগ, গুণ, ভাগ এর সাপেক্ষে। তাহলে দেখো আপাতত আমি ধনাত্মক পূর্ণ সংখ্যাকে এই দিকে রেখেছি এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে আলাদা করে নিয়েছি, এবং শূন্যকে উভয় ক্ষেত্রেই রেখেছি। প্রথমে আমরা আসি যোগের ক্ষেত্রে, এবং যোগের ক্ষেত্রে আমরা আগেও দেখেছি ধনাত্মক পূর্ণ সংখ্যার উপর কোনো রকম সমস্যা সৃষ্টি করে না। তার মানে কি, যে কোনো দুটি সংখ্যা তুমি নাও, 4 নাও, 5 নাও, তাদের মধ্যে যোগ করো, যোগ করে যে যোগফলটি হচ্ছে 9 পাচ্ছ, সেটিও কিন্তু তুমি এই ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর কিন্তু পেয়ে যাচ্ছ, বাইরে কোথাও কিন্তু খুঁজতে যেতে হচ্ছে না তোমাকে। তাহলে যোগ কোনো রকম সমস্যা তৈরি করছে না। এবং একইভাবে তুমি যদি যোগকে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দেখো, তাহলেও কিন্তু দেখবে কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। তার মানে হচ্ছে যে কোনো দুটি সংখ্যা নাও, ধরো আমি উদাহরণ হিসাবে -7 নিচ্ছি এবং যোগ করছি আরও একটি সংখ্যা, ধরো -5 সাথে, এবং তুমি সেই উত্তরটি পাবে হচ্ছে -12। তো -12 তুমি এই ঋণাত্মক পূর্ণ সংখ্যা রেখার উপর থেকেই কিন্তু পেয়ে যাবে, বাইরে কোথাও কিন্তু খুঁজতে তোমাকে যেতে হচ্ছে না। তাহলে যোগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার ক্ষেত্রেও এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা তৈরি হচ্ছে না। এখন বিয়োগের ক্ষেত্রে আসি। বিয়োগের ক্ষেত্রে আমাদের আগেই আমরা দেখেছি, বিয়োগের ক্ষেত্রে 3টি কেস উঠে এসেছিল। প্রথম কেস, দ্বিতীয় কেস এবং তৃতীয় কেস। এখন কিন্তু আমরা পুরোপুরি ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি আলোচনা করছি। প্রথম যে ঘটনাটি, সেটিতে ধরো a - b এবং a > b যদি হয়, তাহলে তোমার উত্তর দেখবে সবসময় ধনাত্মকই হবে। তার মানে ধরো a একটি সংখ্যা নাও, স্বাভাবিক সংখ্যা 5 নাও, এবং b স্বাভাবিক সংখ্যাটি 5-এর থেকে কম হতে হবে। যদি 3 নাও, উত্তর পাবে 2, অর্থাৎ তুমি যে ফলাফলটি পাচ্ছ সেটিও কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে। তাহলে এক্ষেত্রে তোমার উত্তরটি হবে ধনাত্মক। এখন এই a - b কে যদি আবার দেখি, এবং শর্তটি হচ্ছে a = যদি b হয়, তাহলে এক্ষেত্রে কিন্তু আমাদের উত্তর কিন্তু 0 হয়ে যাবে, সেই 0-র প্রয়োজন পড়ছে এখন। আর তৃতীয় যে ঘটনাটি, যেখানে আগের ভিডিওতে আমাদের সমস্যা তৈরি হয়েছিল এবং সেখান থেকে আমরা ঋণাত্মক চিহ্নের সন্ধান করেছিলাম, এবং শর্তটি হচ্ছে এখানে
এ বি এর থেকে ছোট। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে যে ফলাফলটি যে হয়, ধরো 7 নিচ্ছ, তার সাথে বিয়োগ করছো 7-এর থেকে বড় আরও একটি সংখ্যা, ধরো 9 নিলে, উত্তরটি পাবে তুমি -2। তো -2 তুমি কিন্তু আর এখান থেকে পাবে না, ধনাত্মক পূর্ণ সংখ্যাটার উপর থেকে তুমি কিন্তু পাবে না। তোমাকে পেতে হলে এই ঋণাত্মক পূর্ণ সংখ্যার ওখানে গিয়ে তোমাকে কিন্তু সন্ধান করতে হবে। এবং সেক্ষেত্রে আমাদের উত্তর সর্বদাই, যদি এই শর্তটি যদি পালন করে, আমাদের উত্তর কিন্তু সর্বদাই ঋণাত্মক উত্তর একটি আসবে, -5, -7, -10, -100 এই রকম। তো এই বিয়োগের ক্ষেত্রে 3টি ঘটনার ক্ষেত্রে তুমি বুঝতে পেরেছো যে কি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর। এখন আমরা যদি এই একই ঘটনা যদি ঋণাত্মক পূর্ণ সংখ্যার রেখার ওপর আমরা যদি দেখি, তাহলে কি হয় দেখা যাক আবার। তো বিয়োগকে আমরা দেখব এবং 3টি কেস আমাদের নিতে হবে, সেটি হচ্ছে প্রথম কেস, দ্বিতীয় কেস এবং তৃতীয় কেস। এবং প্রথম কেসটিতে যেটি হবে সেটি হচ্ছে a - b, এখানে a - b লিখিনি, আমরা এখন বিয়োগ করতে চলেছি। এখন যদি a b এর থেকে বড় হয়, এই শর্তটি চাপালাম এখানে, a = b, এই একই শর্ত লাগাচ্ছি এখানে। তো প্রথমটিতে আসি, যখন a b এর থেকে বড় হয়, অর্থাৎ a এর মান, উদাহরণ হিসাবে ধরো একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা নিই, ধরো -4, এবং b এর মান যদি ছোট হয়, অর্থাৎ আমরা a হিসাবে এইটি নিয়েছি, তো b আমাদের এই দিক থেকে নিতে হবে, যেটি কিনা -4-এর থেকে ছোট। তো এখানে আমি বিয়োগ করছি, ধরো একটি সংখ্যা -9, এবং এর যে বিয়োগফলটি, সেই বিয়োগফলটি তুমি পাচ্ছ, কত পাচ্ছ? 5 পাচ্ছ, তাই তো? উত্তরটি পাচ্ছ হচ্ছে 5, এবং যেটি কিনা ধনাত্মক। তার মানে এই ঘটনার ক্ষেত্রে যখন a > b এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যার ওপর যদি এই শর্তটি দেখো, তাহলে যে ফলাফলটি পাচ্ছ, সেই ফলাফলটি লিখতে হলে তুমি কিন্তু এখানে যে ঋণাত্মক পূর্ণ সংখ্যার ওপর যে সংখ্যাগুলি রয়েছে, সেই সংখ্যাগুলি দিয়ে তুমি কিন্তু আর লিখতে পারবে না, তোমাকে তখন এইখানে আসতে হবে, এবং সেই সংখ্যাটি মানে উত্তরটি হবে ধনাত্মক সর্বদা, যদি a > b হয়, এবং এইখানে যদি কাজটি করো। এইখানে এই অবস্থাটিও খুবই সহজ, যে কোনো একটি সংখ্যা নাও এবং ওই সংখ্যাটি থেকেই বিয়োগ করো, তুমি উত্তর কিন্তু 0 পেয়ে যাবে। এবং তৃতীয় কেসটিতে যদি a b এর থেকে যদি ছোট হয়, a ধরো উদাহরণ হিসাবে -6 নিলাম, এবং b কে a এর থেকে বড় নিতে হবে, অর্থাৎ ধরো আমি a কে 6 নিলাম এবং b কে 6 নিলাম, মানে এখানে রয়েছি, এবং b কে a এর থেকে বড় হতে হবে, অর্থাৎ এই দিক থেকে কোনো একটি সংখ্যা নিতে হবে। এই দিক থেকে কোনো যদি একটি সংখ্যা নিই, তাহলে উত্তর দেখো হচ্ছে -2। এবং এই ধরনের উত্তরের ক্ষেত্রে যখন a b এর থেকে ছোট হবে, তখন কিন্তু সবসময় কিন্তু তুমি ঋণাত্মক সংখ্যারই তুমি কিন্তু পাবে। বিয়োগের ক্ষেত্রে আমাদের কিন্তু মোটামুটি একই ঘটনা ঘটছে। গুণের ক্ষেত্রে আসি, গুণের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হয় না যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর কাজ করি, কারণ যে কোনো দুটি সংখ্যা নাও এবং সংখ্যা দুটিকে গুণ করো, এবং গুণফলও কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ তুমি এখান থেকেই পেয়ে যাবে। কিন্তু গুণের ক্ষেত্রে যদি আমি ঋণাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর কাজ করি, সেখানে কিন্তু একটি ভয়ঙ্কর দৃশ্য উঠে আসে। সেটি কি না, ধরো যে কোনো দুটি সংখ্যাকে আমি যদি গুণ করি, -6 তার সাথে যদি গুণ করি -4, এর উত্তর তুমি কিন্তু আর এখান থেকে খুঁজে পাবে না, তোমাকে তখন আবার এইখানে এসে খুঁজতে হবে, এবং এর উত্তর তুমি জানো, সেটি হচ্ছে 24। যখন আমি ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কাজ করছিলাম গুণকে নিয়ে, তখন যে কোনো সংখ্যা দুটিকে গুণ করো, 3কে 4 দিয়ে গুণ করলে 12 পাচ্ছ, অর্থাৎ গুণফলের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে, তাই না? তো সেইটিও কিন্তু আমি এখানে এসে আশা করেছিলাম যে তখন যে কোনো দুটি সংখ্যা যদি আমি নিই, তাদের গুণফলের তীব্রতা হয় বাড়বে না হয় কমবে, মানে যদি এই দিকে যায় তীব্রতাটি কমবে, আর যদি এই দিকে যায় তীব্রতাটি বাড়বে বা কমবে, এইটি আমি আশা করেছিলাম। কিন্তু ঘটনা হচ্ছে উল্টো, যে
দুটি সংখ্যাকে গুণ করে আমি আর এখান থেকে আর গুণফলটি বের করতে পারছি না, আমি সরাসরি এইখানে এসে আমাদের বার করতে হচ্ছে। তো এইখানেই দেখতে পাচ্ছ গুণের সাপেক্ষে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পুরোপুরি ভিন্ন আচরণ করে। এখানে গুণের ক্ষেত্রে ধনাত্মক পূর্ণ সংখ্যা নিজেই যথেষ্ট, কারোর সাহায্যের প্রয়োজন হয় না এখানে। কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যখন আমি গুণ করি দুটি সংখ্যাকে, তার গুণফলের উত্তর দিতে হলে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার সাহায্য নিতে হয়। তো গুণের ক্ষেত্রে ভালো করেই বুঝতে পেরেছ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পুরোপুরি আলাদা আচরণ করে। এবং 4 নম্বরে আমরা দেখব ভাগের সাপেক্ষে। ভাগ নিয়ে আমি বেশি কথা বলিনি এখনও পর্যন্ত, তার একটি মেন কারণ হচ্ছে যে ভাগ নিয়ে কথা বলতে গেলেই নতুন নতুন সংখ্যার আবির্ভাব হয়ে যায়। যেমন বিয়োগের ক্ষেত্রে আমরা যখন কাজ করছিলাম তখন 0 একটি নতুন সংখ্যা আমরা আবিষ্কার করেছি। ঋণাত্মক সংখ্যা সেটিও আমাদের আবিষ্কার করতে হচ্ছে নতুন। কিন্তু ভাগের ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত আলোচনা করিনি, এবং যেটি এইমাত্র বললাম যে ভাগের ক্ষেত্রে আমরা কাজ করতে গিয়ে দেখব আরও নতুন নতুন সংখ্যার সূচনা করতে হচ্ছে। তো আপাতত আমরা এখন করতে চাইছি না, আমরা একটি উদাহরণ নিয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করব যে ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভাগের ক্ষেত্রে কিভাবে আচরণ করে। তো প্রথমে উদাহরণ হিসাবে ধরো ভাগ মানে তুমি জানো, অর্থাৎ ভাগকে আমরা দেখছি। ভাগ মানে তুমি জানো এখানে থাকে লব, এখানে থাকে হর। এখন লব যদি হরের থেকে সর্বদা বড় হয়, ধরো উদাহরণ হিসাবে 8 নিলাম এবং হরকে নিলাম 4, তো লব যদি হরের থেকে বড় হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর, তাহলে এদের যে ভাগফল সেই ভাগফলটি তুমি কিন্তু সবসময় 1-এর থেকে বেশি পাবে। অপরদিকে আমি যদি এইখানে ভাগটিকে দেখি ঋণাত্মক পূর্ণ সংখ্যা রেখার ওপর বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে যদি আমি ভাগটি দেখি, এবং এইখানে ভাগ মানে ওপরে লব এবং নিচে হর রয়েছে, এখন আমি সেই একই কাজটি করব। লব যেটি হবে সেটি হচ্ছে বেশি, বেশি মানে উদাহরণ হিসাবে -2 নিচ্ছি, এবং হরকে ছোট হতে হবে, অর্থাৎ -2 লব নিয়েছি, হর মানে এখান থেকে আমাদের নিতে হবে, কারণ হরকে আমি বলেছি যে তুমি লবের থেকে ছোট হও। তো এখানে আমি যদি উদাহরণ হিসাবে -4কে নিই এবং এই মাইনাস মাইনাস কেটে যায় এবং আমরা যে উত্তরটি পাই সেই উত্তরটি কিন্তু 1-এর থেকে বড় হয় না, 1-এর থেকে ছোট হয়ে যায়। তাহলে দেখতে পেয়েছ যে ভাগের সাপেক্ষে একটি উদাহরণ মাধ্যমে আমি বোঝালাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যা যেভাবে আচরণ করে ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু সম্পূর্ণ উল্টো আচরণ করে। তো এই হলো আমাদের মোটামুটি একটি আলোচনা ধনাত্মক পূর্ণ সংখ্যা বনাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবং এর পরবর্তী ভিডিওতে আমরা যেটি করব সেটি হচ্ছে যে আপাতত আমরা দেখো এইভাবে লাপিয়ে লাপিয়ে চলছি যেন, তাই তো আমরা 0 থেকে 1, 1 থেকে 2, 2 থেকে 3, 4 থেকে 5, বা ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই দেখো -1 থেকে -2, -2, 3 থেকে -4, -4 থেকে -7, বা -7 থেকে -5। তো এইভাবে আমরা চলছি। এখন আমাদের যদি ধরো আমি যদি 0 থেকে 1 পর্যন্ত যদি যেতে যাই, এইভাবে আমাদের লাফাতে হচ্ছে। তো এখন যদি আমাদের লাফানোর পরিমাণটা যদি একটু কম হয়ে যায় তাহলে আমরা কোথায় এসে পড়ব, বা লাফানোর পরিমাণ যদি একটু বেশি হয়ে যায় তাহলে আমরা কোথায় গিয়ে পড়তে পারি। একইভাবে এইদিকেও যদি একই কাজ করি, তো সেই কোথায় গিয়ে পড়ব এই উত্তর দিতে আমি পরবর্তী ভিডিওতে আরও একটি নতুন শ্রেণীর সংখ্যার সূচনা আমি করতে চলেছি।